পরিযান পর্ব ৯ মেঘেদের শব্দে উথাল পাথাল ধরণী সূর্য লুকিয়েছে ছাইরঙা মেঘের আড়ালে বৃষ্টি হচ্ছে খুব বেশি না তবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ভিজে যাবে ছাউনির নিচে দাঁড়িয়ে পালক শায়েরের দিকে দৃষ্টি নিবদ্ধ করে আছে পালক খাবারের তদারকি করছে শায়ের এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সব কাজ করছে কপাল বেয়ে ঝরঝর করে পানি পড়ছে হাত দিয়ে বারবার পানি ঝাড়ছে সে শায়েরের বিরক্তিভাব দেখে মৃদু হাসল পালক যদি অশোক করে বৃষ্টিতে ভিজে এই ভেবে মুখটা কালো করে ফেলে পালক তবুও মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে ও সাদা পাঞ্জাবিতে আবৃত পুরুষটি বড্ড আকর্ষণ করছে ওকে মিস পালক সরকার অত দেখো না পুরুষটি মুসলিম মায়া বাড়িয়ে লাভ নেই অন্তর পুরে ছাই হয়ে যাবে যে ঘাড় ঘুরিয়ে রুমির দিকে তাকালো পালক রুমি ঠোঁট টিপে হাসছে তার মানে রুমি কিছুটা বুঝেছে শায়েরের দিকে তাকিয়েই পালক বলল ভালো লাগাটা ধর্ম দেখে হয় না মানুষ দেখে হয় বুঝি না এই গ্রামে এসে সবার হলো কি নাইম শেখর আসিফ তুই তবে তোর কথাটা আলাদা এটা সম্ভব না আমি সম্ভব করতে চাইও না তাহলে ওভাবে দেখছিস কেন পালক দীর্ঘশ্বাস ফেলে বলে কদিনই তো আছি দেখলে তো কোনো দোষ নেই নিজের কাজে মন দিল পালক রুমি আর কথা বলল না মেয়ে মানুষ অদ্ভুত কখন কাকে নজরবন্দি করে ফেলে তা বোঝার উপায় নেই কাজ শেষ করে সবাই একসাথে এক নৌকাতে এসেছে সাথে শায়েরও ছিল জমিদার বাড়িতে ফিরে সবাই তাদের ঘরে গেল পালকরা ওদের ঘরে গিয়ে চমকে গেল পরীকে দেখে পালঙ্কের উপরে বসে পা দোলাচ্ছে ওদের দেখেই নেমে কাছে এগিয়ে এসে দাঁড়াল গম্ভীর কণ্ঠস্বর টেনে বলল আপনারা শহরে ফিরে যাবেন কবে আকস্মিক প্রশ্নে চমকাল ওরা পালক বলল কেন বলো তো যত তাড়াতাড়ি চইলা যাইবেন ততই ভালো এই গেরামটা বেশি ভালো না মরণ সবখানেই খাড়ায়া থাকে আবার চমকে যায় ওরা মিষ্টি কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে বলল কি সব আবলতাবল বকছে বলো তো আসার পর থেকেই দেখছি আমাদের দেখতেই পারো না তুমি আমরা তো ইচ্ছে করে এখানে আসিনি আনা হয়েছে মেহমানদের সাথে কিরকম আচরণ করতে হয় জানো না ভালো না লাগলে বলো চলে যাই এভাবে অপমান হতে তো আসিনি আমরা আর আমরা বয়সে তোমার বড়া তাও এভাবে কথা বলবে মিষ্টির কথায় হাসল পরি বলল আপনাগো ভালোর লাইগা কইতাসি আর কি কইলেন বয়সে বড়া অন্যায় করলে আমি আমার বাপরেও ছাড় দিমু না যাই হোক অন্দরে পুরুষ ঢোকা মানা এটা তো জানেন তারপরও 2 ডাক্তার সাহেব আইছিল আমার হাতে পড়েনি ভাগ্য ভালো মেহমান বইলা সাইরা দিলাম সাবধান কইরা দিয়েন আর তাড়াতাড়ি চইলা যান আমি রায়গা দিলে ভালো হবে না আমি বয়স দেখা না মানুষ দেখা সম্মান দেই পরি বের হতে গিয়েও ফিরে এসে মিষ্টির সামনে দাঁড়ালো বলল বয়স কম কিন্তু রাগ গরম কথাটা বলার সময় চোখ থেকে আগুন ঝরছে পরীর যেন ভস্য করে দেবে মিষ্টিকে পরি চলে যেতেই রাগটা বাড়ল মিষ্টির কি তেজ ওরা এসেছিল বলে এত রাগার কি আছে পালক একটু ভেবে বলল এই মেয়ের রাগটা তোর কাছে অস্বাভাবিক মনে হলেও আমার কাছে স্বাভাবিক কারণ আমি বেশ বুঝতে পারছি এই মেয়েটা পুরুষ মানুষ বিশ্বাস করে না এই দিক দিয়ে খুব কঠোরও তোর এমনটা কেন মনে হচ্ছে আর ছেলে মানুষদের এত অপছন্দ কেন করে পড়ি রুমির প্রশ্নে পালক বলল ঘৃণাটা হয়তো ওর বাবার থেকে শুরু দ্বিতীয় বিয়ে আর পরীর বড় বোন সোনালিও এর মধ্যে আছে অন্য কোনো কারণও হতে পারে তবে আমি এটা বুঝেছি যে পরী ওর বড় বোনকে অনেক বেশি ভালোবাসে এজন্য ও মরিয়া হয়ে গেছে সোনালিকে খোঁজার জন্য ভালো রহস্য উদ্ঘাটন করেছিস তুই অনেকটাই বের করেছি এই বাড়িটা অনেক অদ্ভুত এতগুলো ঘর পড়ে আছে অথচ সব বন্ধ সবচেয়ে বড় কথা হল পরীর কাকাকে অন্দরে ঢুকতে দেওয়া হয় না কেন আর এত বয়স হবার পরও তিনি বিয়ে কেন করছেন না আর দেখ পরীর মা অসুস্থ থাকা সত্ত্বেও পরী একটিবারও মায়ের ঘরে গেল না অথচ পরীর চোখে আমি ওর মায়ের জন্য ভালোবাসা দেখেছি এর কারণ কি পরী ইচ্ছে করে যায় না নাকি পরীর মা চান না তার মেয়ে আসুক পালকের কথাটা ভাবাচ্ছে ওদের দুজনকে কিছু তো একটা গণ্ডগোল আছে এই বাড়িতে নিজের রাগ দমিয়ে মিষ্টি বলল কিন্তু এসবের মানে কি সবকিছু ধোঁয়াশার মধ্যে রেখেছে কেন ওরা কি জানি তবে আমার মনে হয় সব প্রশ্নের জবাব একমাত্র পরীর মা দিতে পারবে একটু চুপ থেকে পালক আবার বলে উঠল আজ পরী পুরুষ মানুষকে বিশ্বাস করে না ঠিকই কিন্তু এমন একদিন আসবে যে ও নিজেই এক পুরুষে এমনভাবে আসক্ত হবে তাকে ছাড়া ওর নিঃশ্বাস নেওয়া কঠিন হবে আর কোনো কথা কেউ বলল না যে যার কাজে মন দিল
এসব নিয়ে ভেবে লাভ নেই, ওরা কদিনের অতাথি মাত্র। ভেলা নিয়ে বেরিয়েছে বিন্দু, ওর বাবা মহেশ এসেছে। সাথে সাথেই চন্দনা ঝগড়া শুরু করে দিয়েছে। ঝড়ে আটকে গিয়েছিল মহেশ, তাই আসতে পারেনি, আর এ নিয়ে এলাহি কাণ্ড শুরু করে দিয়েছে চন্দনা। বিন্দু থাকতে না পেরে চলে এসেছে। একটু এগিয়ে যেতেই সম্পানের নৌকা দেখা গেল। বিন্দু তাকিয়ে রইল সেদিকে। নৌকার ভেতর লোক ছিল বিধায় দুজনের কথা হল না। সম্পান ঝুঁকে একটা শাপলা তুলে ছুঁড়ে দিল। বিন্দু খপ করে ধরে নিল সেটা। মুখে হাসি ফুটিয়ে তাকিয়ে রইল সম্পানের দিকে। শাপলাটা হাতে নিয়েই সে ঘুরে বেড়ায় তলিয়ে যাওয়া গ্রাম। পরি নিজের ঘরে বসে আছে। রাগ কমেছে ওর। নাইম শেখরকে ধরতে পারলে ও কি যে করত। ওর কাছে ভালো পুরুষ মানুষ দুইজন, একজন সম্পান, আরেকজন হল রাখাল, বাকিদেরও ঘৃণা করে। এসব ভাবতে ভাবতে পরি দোতলা থেকে নিচে নেমে এলো। অনমনে এগিয়ে গেল বৈঠক ঘরের দরজার দিকে। দরজা হাঁ করে খোলা। ওখান থেকে শায়েরের ঘরটা দেখা যায়। বারান্দায় থাকা কাঠের চেয়ারে হেলান দিয়ে ঘুমাচ্ছে শায়ের। থমকে দাঁড়াল পরি। হঠাৎ ওর মনে পড়ল যে এই মানুষটাকে দেখলে ওর রাগ হয় না। কারণটা পরির অজানা। ঘুমন্ত মানুষটার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে পরি। আচমকা হাতে টান পড়তেই সরে এলো সে। গালে থাপ্পড় পড়তেই হুঁশ ফিরে পেল সে। মালা রেগে বলে, ওই, ওখানে কি করস? তোরে মানা করি নাই? মালার কথার উত্তর না দিয়ে পরি মালার হাত দুটো ধরে বলল, আম্মা, আপনার তো অনেক জ্বর, আহেন, ঘরে তো ডাক্তার আছেই। মালা হাত ছাড়িয়ে নিয়ে বলে, তোর এত ভাবতে হবে না, যা ঘরে যা। মালার ধমকে পরি রাগ করে নিজের ঘরে চলে গেল। দরজা খুলে রাখার জন্য কুসুমের গালেও পড়ল একটা। মালা অনেক বকাবকি করলেন কুসুমকে। নিজের ঘরে বসে রাগে ফুঁসছে পরি। মালার এই একটা স্বভাব ভালো লাগে না পরির। মালার যতই অসুখ হোক না কেন, কখনোই পরীকে তার কাছে ঘেঁচতে দেন না। এমনকি তার ঘরে যাওয়ার অনুমতিও পরীর নেই। এমন কারণের কোনো মানে আছে? এজন্য পরীর খুব রাগ হয়। শাপলা হাতে বিন্দু আসতেই পরীর ধ্যান ভাঙে। বিন্দু হাসি মুখে এসে বলে, আসোস কি বা পরি, সব ঠিকঠাক তো? হ, বয় এহানে, তোর খবর কি? আর মাঝি? সবই ভালা, তবে আহার সময় দেখলাম শায়ের দাদা শুয়ে আছে। জিজ্ঞাইলাম, কইল জ্বর হয়েছে। আহারে, মানুষটা বড্ড ভালো, কেউই নাই এখন, দেখব কেডা? পরীর চমকে তাকালো বিন্দুর দিকে, বলল, জ্বর হয়েছে মানে? চল তো দেখি। বিন্দু পরীকে বাধা দিয়ে বলল, পাগল তুই, জেডি দেখলে তোরে মারব। পরী একটু ভেবে বলল, তুই এক কাজ কর, বাটিতে করে পানি আর কাপড় নিয়া পট্টি দে, আমি ওষুধ আনতাসি। বিন্দুকে পাছিয়ে পরী ছুটে গেল পালকের কাছে। জ্বরের ওষুধ চেয়ে নিয়ে বিন্দুকে দিয়ে পাঠায়। পালক ভেবেছিল পরীর জন্য ওষুধ নিচ্ছে পরী, কিন্তু বারান্দায় আসতেই ওর কাছে সব পরিষ্কার হয়ে গেল। পালক ভাবতেও পারছে না যে পরী শায়ের কথা ভাবছে কেন। ওখানে বেশিক্ষণ থাকল না পরী। মালা দেখলে রাগ করবে। দোতলায় উঠে পালকের পাশ কাটিয়ে যাওয়ার সময় পালক বলে উঠল, আমি যতদূর জানি তুমি পুরুষ মানুষ পছন্দ করো না, তাহলে এই ছেলেটার জন্য এত কিছু করছো কেন? উত্তরটা দিতে পারল না পরী। নিজেকেও সে এই একই প্রশ্ন পরী করেছে, কিন্তু উত্তর খুঁজে পাচ্ছে না, তাইও নিজের ঘরে চলে গেল। পালক আগের মতোই দাঁড়িয়ে রইল। আশ্রয়কেন্দ্রে পৌঁছানোর সাথে সাথেই মিষ্টি গিয়ে নাইম আর শেখরকে ধরল। রেগে বলল, তোরা কি কখনোই মানুষ হবি না? শেখর মজা করে বলল, কোনো সন্দেহ আছে? গাধা একটা, পরী জেনে গেছে তোরা কাল রাতে ওর ঘরে গিয়েছিলি, আর আমাদের হুমকি দিয়েছে যাতে তাড়াতাড়ি চলে যাই। নাইম অবাক হয়ে বলে, কি? পরী জানল কিভাবে? কাল রাতে তো পরী বাড়িতেই ছিল না। নাইম শেখর বাদে সবাই চমকাল। নাইম বলল, কালকে আমরা পরীকে দেখতে পারিনি, কারণ পরী অন্দরে ছিল না, বাইরে ছিল, কিন্তু কোথায় গিয়েছিল তা জানি না, আর পরী যদি থাকত তাহলে আমরা ধরা খেতাম। সবাই বেশ অবাক হয়ে গেল। রুমি বলে, তাহলে পরী বুঝল কিভাবে যে তোরাই এসেছিলি? পালক বলল, এইটুকু বয়সেই যথেষ্ট বুদ্ধির অধিকারী হয়েছে মেয়েটা, আর পরী এটাও বুঝেছে যে তোরা দুজন এসেছিলি। ওসব বাদ দে, চল আমরা চলে যাই, আমার এই জায়গাটা সুবিধার মনে হচ্ছে না, বিপদ হতে পারে। মিষ্টির কথায় নাইম বলল, আমরা কেন যাব? কাজে এসেছি, কাজ শেষ করে তারপর যাব। তাহলে পরীর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। নাইম জবাব দেওয়ার আগেই পালক বলল, মিষ্টি ঠিক কথা বলেছে নাইম, পরীর কথা মাথা থেকে বের করে দে, তাহলে আমাদের সবার ভালো। পরীর মধ্যে কিছু একটা আছে, গোপন কোনো রহস্য, যার জন্য ও নিজেকে শক্তিশালী মনে করে, তাই আমাদের ভালোর জন্য হলেও এসব চিন্তা বাদ দে। নাইম কথা না বলে স্থান ত্যাগ করল, তবে ওর চিন্তা তরতর করে বেড়ে গেল। সবখানে এত রহস্যের গন্ধ কেন?
এখন ওর মনে হচ্ছে এই গ্রামটাই রহস্যজনক। কারো মুখে জমিদার বাড়ির কোনো কথা শোনা যায় না, ভালো মন্দ কোনো কথা না। জানার আগ্রহ আরও বাড়ছে নাইমের। কিছু তো একটা গোপন তথ্য আছে ওই বাড়িতে। কাজ শেষ করে ফিরতেই শায়েরের মুখোমুখি হয় নাইম। আপনার জ্বর এখন কেমন? বিগলিত হেসে শায়ের জবাব দিল, কাজের মানুষ আমি, জ্বরের কথা ভাবলে হবে? নিজের শরীরের কথাও ভাবতে হবে। কালকে বৃষ্টিতে ভেজা আপনার উচিত হয়নি। এই সময় একটু সাবধানে থাকবেন। আচ্ছা থাকব। শুনুন, শায়ের চলে যেতে গিয়েও দাঁড়াল। নাইম বলল, এই বাড়ির ভেতরে বোধহয় অদ্ভুত সব ঘটনা ঘটে। আমার বন্ধুরা তাই বলল। আপনি কি কিছু জানেন? আমার জানামতে জমিদারের ৩ কন্যা আর ১ পুত্র, এবং ২ বউ আর একটা থাই আছে। কাজের লোক আছে, পাহারাদার আছে। আর কি জানতে চান? শায়ের কিছুটা ভেবে বলল, এই নামটা ভুলে যান। গ্রামের প্রায় সব মানুষ পরীকে চিনলেও স্বীকার করে না। আপনিও তাই করুন, ভালো হবে। এর বেশি কিছুই আমি জানি না, আর আপনি জানার চেষ্টাও করবেন না। কথাগুলো গম্ভীর কণ্ঠে বলল শায়ের। নাইমের অদ্ভুত লাগল শায়েরের কথাগুলো। এভাবে বলল কেন? ও, শায়ের তো জমিদারের লোক, যদি সবাইকে বলে দেয়? ইস, ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। রাতের বেলা ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা নাইম কল্পনাও করতে পারেনি। রাতে খবর এলো বাগানবাড়িতে একজন অসুস্থ হয়ে পড়েছে। কোনো কিছু না ভেবে নাইম একজন মাঝিকে নিয়ে একাই গেল। তবে ফেরার পথে হলো সমস্যা। অন্ধকারের মধ্যে কেউ শক্ত লাঠি দিয়ে আঘাত করে নাইমের মাথার পেছনে পড়ে গেল। নাইম ব্যথায় গোঙাতে লাগল। মাথা থেকে রক্ত বেরোচ্ছে কিনা অন্ধকারে দেখা যাচ্ছিল না। অজ্ঞান না হলেও সবকিছু ঝাপসা দেখছে সে। এভাবেই কিছুক্ষণ কেটে গেল, তবে কেউ এলো না। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। আর কিছুক্ষণ পর হয়তো ও মারা যাবে। ঠিক তখনই হাজির হল শায়ের। হারিকেন হাতে নিয়ে কাছে আসতেই দেখল নাইম বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। শায়ের ছুটে গেল, চিৎকার করে কাউকে ডাকল। সবাই ধরাধরি করে নাইমকে বাড়িতে নিয়ে এলো। আসিফ আর শেখর মিলে নাইমের মাথায় ব্যান্ডেজ করে দিল। আঘাত তত গুরুতর না, রক্তও বেশি বের হয়নি। নাইমের জ্ঞান এখনও আছে। ও ভাবছে কে করতে পারে কাজটা? পরী? হয়তো, কারণ ওর জানামতে রাতে পরী বের হয়। আবার ভাবছে শায়েরও হতে পারে, কারণ শায়েরের কথাগুলো ভালো লাগেনি। তাহলে শায়ের ওকে বাঁচালো কেন? যাতে নাইমের সন্দেহ না হয়, সেজন্যেই কি?